দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ কারক এবং অকারক সম্পর্ক তোমাদের হচ্ছিল। গত ক্লাসে তোমাদের করণ কারকের প্রকারভেদ করণ কারক সম্পর্কে বলা হয়েছে। আজকে নিমিত্ত কারক, অপাদান কারক এবং অধিকরণ বলে আজকে শেষ করব। বেশ, দেখো নিমিত্ত কারক আসলে কি জিনিস, নিমিত্ত কারক কাকে বলে এটাকে করে রাখবে। ক্রিয়ার সঙ্গে নিমিত্ত সম্পর্ক মানে নিমিত্ত, জন্য ইত্যাদি অর্থ বোঝায় এবং যে কারক হয় সেটাকে বলছে নিমিত্ত কারক। সব থেকে সহজে বুঝে নাও, নিমিত্ত হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্যে কিছু করা। যেমন উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো, যেমন ক্ষুধাতুরকে অন্ন দাও। কাকে? ক্ষুধাতুরকে। তাহলে এই যে অন্ন দেওয়া হচ্ছে কারোর নিমিত্তে দেওয়া হচ্ছে, তো কারোর জন্য দেওয়া হচ্ছে বা কাউকে দেওয়া হচ্ছে সেইটা। যদুকে গল্পটি বলো, তাহলে গল্পটা বলা হবে কারোর নিমিত্তে, কারোর উদ্দেশ্যে গল্পটা বলা হবে। কাকে গল্পটা বলতে বলছে? যদুকে। যেমন দেখো, তোমা দিব সর্বস্ব, মানে তোমা মানে তোমায় বা তোমাকে, ওই জন্য তোমার জন্য, তোমার জন্য সব কিছু সর্বস্ব দিয়ে দেবো তোমার জন্য। এই যে জন্য, নিমিত্ত। এই যে সে আমারে গৃহদান করে, গৃহদান, সে আমারে গৃহ করে দান, তাহলে আমারে মানে আমাকে, তাহলে আমার জন্য গৃহদান করে। এই যে জন্য, নিমিত্ত, এই শব্দগুলো থাকলেই সেটা হচ্ছে নিমিত্ত কারক। আবার দেখো, ছেলেদের খাবার দাও মানে ছেলেদেরকে বা ছেলেদের জন্য খাবার দাও, বুঝতে পেরেছো? তাহলে এই যে খাবারটা নিয়ে আসছি কাদের? ছেলেদের জন্য। তাহলে কোনো কিছু জন্য, নিমিত্তে, এই সমস্ত শব্দগুলো থাকবে, বুঝতে পারবে। দেখো, তীরের প্রতীক্ষা, তাহলে তীরের জন্য প্রতীক্ষা। আমি নৌকায় চেপে আছি, কখন নদীর তীরে গিয়ে পৌঁছবে, তাহলে এই তীরের জন্যই প্রতীক্ষা আমরা করছি এইটা। যেমন দেবালয়, দেবের আলয়, তো এবারে দেবের আলয় মানে কি? ঠাকুরের জন্য যে ঘর, গৃহ, সেটাই দেবালয়। মন্দির, মসজিদ, তারপর চার্চ, এগুলো দেবালয়। এবারে দেবের জন্য নির্মিত আলয় আমরা যদি বলতে চাই, এই যে নির্মিত, এবার দেবের জন্য, দেব মানে হচ্ছে ঈশ্বর, ঈশ্বরের জন্য গঠন করা হয়েছে, তৈরি করা হয়েছে যে আলয়। এই রকম করে শব্দ থাকবে। এবারে সবটাই যে জন্য লাগানো থাকবে সেটা কিন্তু নয়, তুমি বুঝতে পারবে, দেখবে বাক্যটা পড়লেই বুঝতে পারবে। যেমন দেখো, এই যে ভক্তের দিলেন সব, তাহলে ভক্তের জন্য দিলেন সব, বুঝতে পেরেছ? আচ্ছা, শিক্ষক কাদের জন্য? ছাত্রদের জন্য। তার মানে শিক্ষক ছাত্রকে শিক্ষা দান করছে, বা শিক্ষক ছাত্রর জন্য স্কুলে এসেছেন, তার মানে ছাত্রদের নিমিত্তে প্রয়োজনে এসেছেন বা ছাত্রদের জন্য স্কুলে এসেছেন, তাই তো? তার মানে এখানেও সেই রকম নিমিত্ত মানে হচ্ছে জন্য থাকবে, নিমিত্ত থাকবে কোনো কিছুর জন্য, বুঝতে পেরেছো? এটা হচ্ছে নিমিত্ত কারক। এরপরে হচ্ছে অপাদান কারক। কি কারক? অপাদান কারক। খুব সহজ। অপাদান আর অধিকরণ অনেকেই গুলিয়ে ফেলি আমরা, এটা গুলিয়ে ফেলার কোনো ব্যাপার না। যেমন দেখো, যা থেকে কোনো কিছু চলিত, ভীত, গৃহীত, রক্ষিত, পতিত, বিরত উৎপন্ন হয় তাকে অপাদান বলি। যে পদ ক্রিয়ার সঙ্গে অপাদান সম্পর্ক গড়ে তাকে বলা হয় অপাদান কারক। যেমন তিল থেকে তেল হয়, তিল থেকে তেল হয়। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম, এই অপাদান কারকে একটা মুভমেন্ট সাধারণত দেখতে পাই। অপাদান কারকে একটা মুভমেন্ট আমরা দেখতে পাই এক জায়গা থেকে আর এক জায়গায়। যেমন তিল থেকে তেল হয়, আচ্ছা তিলটা তো একটা নির্দিষ্ট ছোট্ট একটা অংশ, সেখান থেকে তেল হলো, তার মানে তিলটা অন্য কিছুতে পরিণত হয়ে গেল, তার মানে একটা মুভমেন্ট হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে। এই অপাদান কারক একটা পরিবর্তন হয়। বাদল মেঘে বৃষ্টি হয়, তার মানে মেঘ দেখতে পাচ্ছি, সেখান থেকে তো বৃষ্টিটা হচ্ছে,
এইটা ঘোড়া থেকে নামলো, তাহলে ঘোড়া এক জায়গায় রয়েছে, নামবো তার মানে কি ওই পিঠ থেকে নিচেতে মাটি অবধি নামা, একটা তো মুভমেন্ট হচ্ছে। এইটাই অপাদান কারক, এই জিনিসটাই কিন্তু হয়। দেখো এখানে আধার বা স্থানবাচক অপাদান, যেমন কোনো স্থান বোঝাবে, যেমন রথ থেকে লাফিয়ে পড়লেন, তাহলে কি রথেই আছে কি না, রথ থেকে লাফিয়ে পড়লেন মানে ওই জায়গাটা পজিশনটা চেঞ্জ হলো, এইটাই অপাদান কারক। অপাদান কারককে সাধারণত তোমরা মোটামুটি এটাই জানবে যে পজিশনটা একটু পরিবর্তন হয়, অপাদান কারকে পজিশনটার পরিবর্তন হয়। বেশ, তারপরে কালবাচক অপাদানও আছে, যে লোকটা সকাল থেকে বসে আছে, এটা হতে পারে দূরত্ববাচক অপাদান হতে পারে, যেমন কলকাতা থেকে মুম্বাই অনেক দূর, এটা একটা দূরত্ব বলতে চাইছে, এটা অপাদান কারক। তারতম্য বাচক অপাদান, তারতম্য মানে কি বলি না, যে আমার থেকে তুমি অনেক ছোট, এই যে যেমন লতার চেয়ে অসীমা বয়সে বড়, এই যে কারোর থেকে কেউ বড়, এখানেও দেখো একটা ডিফারেন্স রয়েছে। মোটামুটি আমরা এই অপাদান কারকের একটু পজিশনের চেঞ্জ দেখব, বা একটু দূরত্ব বোঝাবে, মানে যে জায়গার সঙ্গে তুলনা হবে, যে জায়গা থেকে যে জায়গায় একটু পরিবর্তন হবে, সেখানে কিন্তু একটু চেষ্টা করে মুভমেন্টটা রাখার। কিন্তু এখানে অধিকরণ কারকে সেই জিনিসটা হয় না। কীরকম দেখো, ক্রিয়ার আধার হলো অধিকরণ, যে বিশেষ্য বা সর্বনাম পদে বাক্যস্থিত ক্রিয়ার আধার কাল স্থান ইত্যাদি বোঝায় তাকে অধিকরণ বলে। যেমন কোনো স্থান বোঝাবে, কোনো স্থান বোঝাবে অধিকরণে, যেমন বনে বাঘ থাকে, তাহলে বনটা কি অধিকরণ, বনটা কি অধিকরণ, কারণ কোথায় বাঘ থাকে, বনে বাঘ থাকে। শিশুকালে ভোগবিলাসের আয়োজন ছিল না, ছোটকাল শিশুকাল তার মানে একটা পজিশন অবস্থা বোঝাচ্ছে, একটা অবস্থা বোঝাচ্ছে, একটা সময় বোঝাচ্ছে, তাই তো শিশুকালে। তাহলে বলো না শিশুকালে আমরা সবাই দুরন্ত থাকি, হ্যাঁ দুষ্টু হয় আমরা। অধিকরণ কারককে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি, মাঝে সাঝে শর্ট কোশ্চেন আমাদের এই প্রশ্নটা দিয়ে দেয়। একটা হচ্ছে স্থানাধিকরণ, স্থান বোঝাবে অধিকরণে, একটা কালাধিকরণ, কাল মানে সময় বোঝাবে, আর বিষয়াধিকরণ বিষয় বোঝাবে। যেমন দেখো এখানে আমি এই স্থানাধিকরণকে আবার ভাগ করছে তিনটে ভাগে, অনেকগুলো ভাগ দেওয়া রয়েছে, আমি উদাহরণগুলো দেখব, ভাগগুলো একটু তোমরা দেখে নিও। যেমন ব্যাপ্তিসূচকের মধ্যে আমি দেখো বাক্যগুলো বলি, তিলে তেল হয়, তিলটা কিন্তু একটা অবস্থান, কিন্তু আমরা যদি বলি তিল থেকে তেল হয়, এইটা কিন্তু একটু আলাদা। তিল থেকে তেল হয় আর তিলে তেল হয়, তিলটা নিজে পজিশন, তিলে তেল হয়, কোনো কিছু তো বিষয় রয়েছে, বস্তু রয়েছে, এই জন্যই এটা কিন্তু কি অধিকরণ কারক, অধিকরণ কারক, এটা স্থানাধিকরণ। এবং স্থানাধিকরণের মধ্যে ব্যাপ্তিসূচক, মানে ব্যাপ্তিসূচকের ক্ষেত্রে কি হয়, একটু অংশ জুড়ে নয়, তিল থেকে তেল হয় আর তিলে তেল হয়, গোটা তিল থেকেই কিন্তু তেলটা আছে। মানে আসলে ব্যাপারটা বলতে চাইছে যে আমি বলি যে নারকেলে ডাবের ভেতরে জল আছে, তাহলে ডাবের কি একটু অংশে জল আছে না, বা শশার ভিতরেও জল পাওয়া যায়, তাহলে শশা কি রন্ধ্রে রন্ধ্রে জল পাবে, তুমি তরমুজ রন্ধ্রে রন্ধ্রে জল পাবে, তার মানে কি সব জায়গা জুড়ে জলটা রয়েছে। তাহলে সেই রকম এখানে তিল থেকে তেল হয় আর তিলে তেল হয়, তার মানে কি দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। দেখো সামীপ্য সূচক, সামীপ্য মানে হচ্ছে কাছে, সামীপ্য সূচক কাছে, যেমন দুয়ারে প্রস্তুত গাড়ি, দুয়ারে রেশন, দরজার সামনেই, ঠিক আছে, এটা হচ্ছে সামীপ্য মানে কাছে বোঝাবে এটা। কালাধিকরণ কোনো সময় বোঝাবে, যেমন সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু, তোমাদের আছে, ঠিক আছে, বহুরূপী, তাহলে সেই মুহূর্তে
এটা একটা সময় বোঝাচ্ছে। ব্যাপ্তাধিকরণ, যেমন ব্যাপ্তাধিকরণ কি, ক্রিয়ার কাল বিস্তৃত অধিকরণকে বলা হয় ব্যাপ্তাধিকরণ। কাল বোঝাবে, যেমন শীতকালে রাত্রি বড় হয়, একটা সময় বোঝালো। শীতকালে রাত্রি বড় হয়। বেশ, এরপরে দেখো বিষয়াধিকরণ, কোনো একটা বিষয় বলবে। যেমন দেখো ছেলেটি গণিতে কাঁচা, কিসে কাঁচা, গণিতে, মানে গণিত পুরো সাবজেক্টটাকে বোঝাচ্ছে। তারপরে এখানে কি বলেছে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, এই যে বনে বনে, এই বনে বনে কি, বনটা একটা কিন্তু অধিকরণ, একটা স্থান, একটা জায়গা। তাহলে এই বনে বনে, পাতায় পাতায়, এই যে, তাহলে এখানে পাতায় পাতায় পরে নিশার শিশির, তাহলে কোনো একটা জায়গায় পড়ছে, কোনো একটা স্থানে পড়ছে। কিন্তু একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করবে, আচ্ছা ফাগুন লেগেছে বনে বনে আমরা বুঝতে পারলাম, তাহলে বনটা তো এক জায়গায় থাকে না, নড়াচড়া করে, এক জায়গাতেই থাকে। এখানে পাতায় পাতায় শিশির পড়ে, পাতাটা তো এক জায়গায় থাকে, শিশিরটার মুভমেন্ট হচ্ছে। আমি এখানেই বলছিলাম অপাদান কারকে মুভমেন্টে একটু দুটো জায়গার ক্ষেত্রে হয়, কিন্তু অধিকরণ কারকে একটা ফিক্সড জায়গার কথা উল্লেখ করে দেয়, স্থানের কথা উল্লেখ করে দেয়। যেমন ঘোড়া থেকে নেমে আসা, এই যে থেকে শব্দটা থেকে যাবে অপাদান কারকে, অধিকরণ কারকে এই জিনিসটা থাকবে না। অধিকরণ কারকে এই থেকে, হইতে, চেয়ে, এইগুলো কিন্তু এই শব্দগুলো থাকবে না, এটা অপাদানই থাকবে, এইটা মাথায় রাখবে। যেমন উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে, ঘাস জন্মালো রাস্তায়, এই যে রাস্তা কি আর পরিবর্তন হয় নাকি? না, যে মানুষটি চলে যায় বা যে গাড়িটি চলে যায় তার পরিবর্তন হয়। রাস্তা আফ্রিকা নয়, অসুখী একজন। তাহলে উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে, আচ্ছা হাঁড়িটা তো হাঁড়িতেই থাকে, এবারে চালটার পরিবর্তন হয়, চালটা ফুটে ফুটে ভাতে পরিবর্তন হয়। আমরা যদি বলি যে চাল থেকে ভাতে বা চাল থেকে ভাত হলো, তাহলে কিন্তু অপাদান হয়ে যাবে, কারণ থেকে শব্দটা রয়েছে। তাহলে চাল একটা জায়গায় ছিল, পজিশন পাল্টিয়ে, রূপ পাল্টিয়ে ভাতে পরিণত হয়ে গেল, তাহলে অপাদান। এইটাই মাথায় রেখো। আর হাঁড়িটা তো ভাই এক জায়গায় দিয়ে উনুনেই চাপানো আছে, সে হেলদোল নাই তার। তা এইটাই কিন্তু একটু বুঝে কিন্তু আমাদের করতে হবে। বাস এই অবধি থাকলো। পরের দিন আমরা সম্বন্ধ পদ, কিছু জায়গা রয়েছে, এরপর সম্বোধন পদ, অকারকের যে বিভক্তি, অকারকগুলো সম্পর্কে একটু জানবো, তারপরে আমাদের এই কারক অকারক আমাদের শেষ হয়ে যাবে। পরের আর একটা ক্লাস নিলেই আমাদের শেষ। এরপরে সমাসে আমরা আসবো। ধীরে ধীরে কিন্তু আমাদের এইভাবেই পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর ভিডিওতে যদি তোমরা নতুন হও চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করো, এবং সহজ পাঠ তোমাদের ইউটিউব চ্যানেল, তোমরা পাশে থেকো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।